My dear students, welcome to your online class. I am Zareen Farzana and I am going to teach you about English first paper in class 10. Okay. So hope you already have watched my three previous classes. In my three previous classes, I basically focused on your English first paper reading test. সো আজকে যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের রাইটিং পার্টের উপরে একটু আলোচনা তোমাদের সাথে করব যে রাইটিং পার্টে তোমাদের যে অংশগুলো আছে সেই অংশগুলোতে আমরা কি করে লিখলে আর একটু বেটার মার্কস পেতে পারি সেই বিষয়ের উপরে তোমাদের সাথে একটু আলোচনা করব। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যে বিষয়টা রাইটিং পার্টে তোমাদের থাকছে হচ্ছে 50 মার্কস। ফার্স্ট পেপারে রাইটিং পার্ট ক্যারিজ 50 মার্কস। In this section there are 5 topics. One is paragraph writing, second is story writing, third one is graph and chart, number 4 letter writing or informal letter more specifically, and number 5 is dialogue writing. So our first topic is paragraph writing. এখন দেখো, যদি তোমরা তোমাদের এই সিলেবাসটি দেখো তোমরা দেখবে যে এইবার তোমাদের সিলেবাসের মধ্যে আমরা প্যারাগ্রাফ রাইটিংয়ের 7টি অংশ তোমাদের রেখেছি। 7টি প্যারাগ্রাফ তোমাদের এবার আমরা সিলেক্ট করেছি টেস্ট এক্সামের জন্য, এবং যেগুলো মানে বেশি পরীক্ষায় আসে সেরকম কিছুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ফর এক্সাম্পল প্যারাগ্রাফ লাইক লাইফ অফ এ ফার্মার, ট্রাফিক জ্যাম, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এ বুক ফেয়ার, ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন, স্কুল ম্যাগাজিন। Hope you already have read all of these paragraphs, বাট তাও দেখো যে প্যারাগ্রাফ রাইটিংয়ের বেসিক কিন্তু কিছু নিয়ম আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা জাস্ট আগে থেকে আমাদের মুখস্থ থাকে আমাদের প্যারাগ্রাফগুলো, সেগুলো এক্সামের সময় আমরা জাস্ট একদম লিখে দেই। কিন্তু ধরো কোনো কারণে আমাদের প্যারাগ্রাফ যেটা আমরা পড়ে গিয়েছি সেটা হয়তো পরীক্ষায় আসলো না, একটু ডিফারেন্ট কোনো কিছু আসলো, এর মানে কি আমি সেটার অ্যান্সার করব না? বিষয়টা কিন্তু সেরকম না। অবশ্যই আমাকে আনসার করতে হবে এবং প্যারাগ্রাফ রাইটিংয়ের বেসিক যে রুলসগুলো আছে সেটাও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। সো ইফ উই ফলো, দেখো প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে আমাদের 3টি পার্ট খুবই ইম্পর্ট্যান্ট। ফার্স্ট নাম্বার ইজ টপিক সেন্টেন্স। হোয়াট ইট ইজ টপিক সেন্টেন্স? নাও হোয়াট ইজ টপিক সেন্টেন্স? দেখো প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে আমরা কিন্তু একটি মাত্র প্যারাগ্রাফ লিখব, কখনোই কোনো অবস্থাতেই আমরা একের অধিক প্যারা লিখব না। যদি আমরা একের অধিক প্যারা লিখি তাহলে এক্সামিনার শুধুমাত্র তোমরা প্রথম যে প্যারাটা লিখছো তার উপরে তোমাদেরকে মার্কস দিবে, এর পরেরগুলোর জন্য কিন্তু তোমরা কোনো মার্কস পাবে না। সো তোমাদের ফার্স্ট প্যারা যদি 2 লাইনের হয় তোমাদের 2 লাইনের উপরই তোমাদেরকে অ্যাসেস করা হবে। সো এই বিষয়গুলো তোমরা দেখবে। এখন আসি টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যেই সেন্টেন্সটি তোমার প্যারাগ্রাফের মূল যে আইডিয়াটা, ইয়োর বেসিক যে আইডিয়াটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ফুটিয়ে তুলবে। এখন ধরো তোমাদের পরীক্ষার সময় একটি প্যারাগ্রাফ আসলো স্কুল ম্যাগাজিন। সো স্কুল ম্যাগাজিন লিখতে গিয়ে তুমি যদি লিখো এরকম যে মাই স্কুলস নেম ইজ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইচ অ্যান্ড এভরি ইয়ার আওয়ার স্কুল পাবলিশেস এ স্কুল ম্যাগাজিন। নো, our topic sentence should not be like that. Our topic sentence should be like, what is a school magazine? Right? So a school magazine is a magazine that is published by a school once a year by the students or with the help of the teachers. সো তোমার ফার্স্ট লাইনের মধ্যে তুমি এক্স্যাক্টলি তোমার প্যারাগ্রাফটা কি এক্সপ্রেস করছে, কি বোঝাতে চাইছো, সব কিছু তোমার কিন্তু সেখানে বলা থাকতে হবে। এখন দেখো, যদি আমরা টপিক সেন্টেন্সের পরে আমাদের পরের পয়েন্টটি হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। তুমি ফার্স্ট যে লাইনটা লিখলে সেই লাইনটিকে তোমার সাপোর্ট দেওয়ার জন্য আরও অনেকগুলো লাইন কিন্তু তোমার সেখানে লিখতে হবে, এবং এই সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে একটি হচ্ছে মেইন সাপোর্টিং সেন্টেন্স এবং আরেকটি হচ্ছে তোমাদের সাবঅর্ডিনেট সাপোর্টিং সেন্টেন্স। এখানে অনেকগুলো তোমাদের থাকবে। সো এই বিষয়গুলো তোমরা দেখবে। এখানে ধরো আর স্কুল ম্যাগাজিন যদি নিয়ে আমরা কথা বলি, স্কুল ম্যাগাজিনের আমরা ফার্স্ট দিনের ডেফিনেশন বললাম, দেন স্কুল ম্যাগাজিন কাদের মাধ্যমে তোমার সেটা পাবলিশ করা হয়, তোমার ফান্ডটা কোত্থেকে আসে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের সেখানে উল্লেখ করতে হবে।
এবং দেখো তোমাদের ফার্স্ট পেপারে প্যারাগ্রাফের জন্য তোমাদের কিন্তু কতগুলি কোয়েশ্চেন দেওয়া থাকে। সো যখন তোমরা আনসার করবে, সো এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু দেখবে যে কী কী কোয়েশ্চেন তোমাদের চেয়েছে। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু রাইট ইউর প্যারাগ্রাফস। এবং আবার তোমাদের কোয়েশ্চেনের মধ্যে প্রশ্নে ABCD লেখা থাকে, কিন্তু হোয়েন ইউ রাইট দ্য প্যারাগ্রাফ নেভার মেনশন ABCDE in your paragraph. Understand? Okay. At last you have to write a concluding sentence, যে সবার লাস্টে তুমি তোমার প্যারাগ্রাফটা কিভাবে শেষ করছো। ইউ হ্যাভ টু সাম আপ ইউর হোল আইডিয়াস ইন ইউর লাস্ট লাইন। সো স্কুল ম্যাগাজিন নিয়ে যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে কি ইচ অ্যান্ড এভরি স্কুল শুড হ্যাভ এ স্কুল ম্যাগাজিন ফর ফ্লাওয়ারিশিং অর ফর দ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্টস, এরকম কোনো কিছু লাইন আমরা কিন্তু অবশ্যই লিখে দিব যখন আমরা স্কুল ম্যাগাজিন লিখব। বা এরকম তোমাদের প্রত্যেকটি প্যারাগ্রাফ ধরে ধরে যদি আমরা বলি লাইফ অফ এ ফার্মার, ট্রাফিক জ্যাম, each and every paragraph should have a topic sentence, and for this topic sentence you have to have your supporting sentences, and at last you have to have your concluding sentence. এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং এর কথাবার্তা। সো প্যারাগ্রাফ রাইটিং এর পরে তোমাদের হচ্ছে স্টোরি রাইটিং। সো স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাদের আসলে এইবার তোমাদের টেস্ট এক্সামের জন্য আমরা যে 8টি স্টোরি রেখেছি, নতুন কোনো স্টোরি নেই। যে স্টোরিগুলো তোমরা নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে পড়েছো তেমন স্টোরিগুলোই তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে। স্টোরিজ লাইক এ থার্স্টি ক্রো, টু র্যাটস অ্যান্ড এ মাঙ্কি, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, বাইজেস ডিভোশন টু হিজ মাদার, অনেস্টি অফ এ উড কাটার, এ ফক্স উইদাউট এ টেইল, জাজমেন্ট অফ কিং সলোমন, সিম্পলিসিটি অফ শেখ সাদি। সো এই স্টোরিগুলো এইবার তোমাদের এক্সামের জন্য রাখা হয়েছে। আগেও বলেছি দিজ আর দ্য মোস্ট কমন স্টোরিজ। তারপরও স্টুডেন্টসরা তোমাদের জন্য বলছি, খুব কমন দেখেও কিন্তু মাঝে মধ্যে আমাদের খুব ইজি প্রশ্নতেও কিন্তু মাঝে মধ্যে আমাদের এক্সাম খারাপ হয়ে যায়, বিকজ অফ তখন আমাদের ওভার কনফিডেন্স চলে আসে। সো ওভার কনফিডেন্সও আনা যাবে না। বিষয়টাকে দেখো যে স্টোরিগুলোর তোমরা সুন্দর করে লিখবে। তোমাদের যদি কোনো ওয়ার্ড লিমিট দেওয়া থাকে তোমরা সেই ওয়ার্ড লিমিটের খুব বেশি লিখবে না, আবার খুব কমও লিখবে না। যে ওয়ার্ড লিমিটটা দেওয়া থাকে তার 10% তোমরা প্লাস মাইনাস তোমরা করতে পারো, মাইনাস করো তোমাদের প্লাসই করো। ধরো তোমাদের যদি বলে 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে বা 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে, তোমরা ম্যাক্সিমাম ওর থেকে 10% তোমরা বাড়িয়ে লিখতে পারো, তার বেশি তোমরা কিন্তু বাড়িয়ে লিখতে পারবে না। আচ্ছা, এই গেল স্টোরির ক্ষেত্রে। স্টোরির ক্ষেত্রে আসলে খুব তেমন কিছু বলার নেই। নতুন কোনো স্টোরি থাকলে হয়তো সেটা নিয়ে একটু আলোচনা করা যেত, কিন্তু যে স্টোরিগুলো আছে তাও যদি তোমাদের কারো কোনো প্রবলেম হয়, ইউ মে রাইট ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, থার্ড পয়েন্ট ইজ গ্রাফ অ্যান্ড চার্ট। সো গ্রাফ অ্যান্ড চার্টের ক্ষেত্রে ইউ অল, যেটা বলবো যে স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্টদের কাছে ইনফ্যাক্ট গ্রাফ অ্যান্ড চার্ট হচ্ছে গিয়ে একটু ভয়ে ঠিক বলবো না, সামটাইমস দে বিকাম কনফিউজড যে তারা কীভাবে লিখবে, কেমন করে লিখবে। প্রিটেস্ট পরীক্ষার আগে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্টের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসে তোমাদের কেমন করে গ্রাফ অ্যান্ড চার্টের আমাদের ফরম্যাটটা কী সেটা নিয়ে তোমাদের মোটামুটি বিশদভাবে আলোচনা করেছিলাম। তারপরেও দেখো তোমাদের প্রথম যে গ্রাফটি সেটি হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ। এবার এই গ্রাফ অ্যান্ড চার্টটি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব, কারণ এই গ্রাফ অ্যান্ড চার্টটি 2020 সাল ঢাকা বোর্ডে এসেছিল কলাম হিসেবে। এইবার তোমাদের চার্টটিকে দেখাবো কি করে পাই চার্টে জিনিসটিকে তোমাদের করা যায়। সো আমরা এখন দেখব যে আমরা কিভাবে এই চার্টটিকে আমরা পাই চার্টের মাধ্যমে করছি। ওকে, দেখো দিস ইজ দ্য পাই চার্ট। এখন দেখো এই পাই চার্টের মধ্যে আমি আগেও তোমাদের একটি ক্লাসে বলেছিলাম যে পাই চার্টের মধ্যে আমাদের টোটাল যে পার্সেন্টেজটা থাকবে বা টোটাল যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দেখবে যে কাউন্ট করে তোমাদের 100 হচ্ছে। এখন দেখো যে এই পাই চার্টটার তোমার কোয়েশ্চেনটা ছিল এরকম যে লুক এট দ্য ফলোইং পাই চার্ট, ইট শোজ দ্য চয়েস অফ প্রফেশনস বাই ডিফারেন্ট educated youths in Bangladesh. Now write the pie chart in about 150 words. You were advised to highlight and summarize the information given in the pie chart. So এখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ড লিমিট দিয়ে দিল, দিস ইজ 150 ওয়ার্ডসের মধ্যে। অনেস্টলি স্পিকিং চার্টে আসলেই তোমাদের যে অনেক কিছু অনেক যে বিশদ করে লিখতে হয় তা কিন্তু না। কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু ফ্রেজ তোমাদের ইম্পর্টেন্ট, যেমন ফর এক্সাম্পল লাইক ইনক্রিজ, ডিক্রিজ, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, এই টাইপের ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই একটু ভালো মতন দেখবে যে কী ধরনের ওয়ার্ডগুলো আমরা গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে ব্যবহার করি। আচ্ছা, এখন দেখো যে এই পাই চার্টটির মধ্যে যদি আমরা বলি
বলি, এখানে তাহলে আমরা শুরুতেই বলে নিব যে দিস চার্ট but the following pie chart shows the choice of profession by different educated youths in Bangladesh. বলে নিলাম, this is my introductory sentence. So each and every chart should have an introductory sentence. ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের পরে হচ্ছে গিয়ে আমি আমার মেইন বডি থেকে আমি লেখা শুরু করব। তাহলে এখানে আমি আরেকটু স্পেসিফিক করে বলে নিতে পারি, ইন দিস পাই চার্ট 1 2 3 4 5 6. So in this pie chart there are 6 sections or there are 6 kinds of jobs which are chosen by the youth. বলে নিলে, বলার পরে দেন তুমি স্পেসিফিক্যালি ডেসক্রিপশনে চলে যাও। Description like 30% youth or 30% people prefer government job for their first choice. এখানে তুমি চাইলে তোমার কিন্তু কারণটাও বলতে পারো যে কেন গভর্নমেন্ট জব ইউথরা বেশি তোমার পছন্দ করে, আর তুমি একবারে পুরো ডেসক্রিপশনটা তুমি দিয়ে নাও। 30% youth choose government job, 25% people have their first preference, have their second preference in private job. এইরকম করে প্রত্যেকটা ধাপ তুমি আলোচনা করে নাও। আলোচনা করার পরে, আলোচনা করে নিলে দেন তুমি একদম সবার লাস্টে গিয়ে তুমি বলবে যে তোমার হাইয়েস্ট রেট এবং তোমার লোয়েস্ট রেটটা কোথায়। সো যদি আমরা বলি যে আমি যদি এভাবে বলি যে দিস পাই চার্ট শোজ দ্যাট মোস্ট অফ দ্য ইউথস অফ বাংলাদেশ, কি বলছি আমরা, দিস পাই চার্ট শোজ দ্যাট মোস্ট অফ দ্য ইউথস ইন বাংলাদেশ চুজ গভর্নমেন্ট জব অ্যাজ দেয়ার ফার্স্ট প্রেফারেন্স। এখন দেখো ওয়াই আমি যদি বলে নিই যে অ্যাজ দ্য গভর্নমেন্ট জবস হ্যাভ দ্য সিকিউরিটি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রেসপেক্ট, দ্যাটস ওয়াই youths have the more knack or youths are more likely to choose government job as their first choice. এবং দেখো যে সব থেকে লাস্ট অপশনে আমাদের কি, লাস্ট অপশনে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ফার্মিং। অ্যান্ড যদি আমি এভাবে যদি বলি যে লাস্টের যে কথাটা যদি আমরা সেভাবে আলোচনা করি, তাহলে আমি সেখানে বলে নিব যে ইউথসরা কেন এই ফার্মিংটাকে তোমাদের সব থেকে লোয়েস্ট প্রেফারেন্স কেন দিচ্ছে তোমাদের এই ফার্মিংয়ের ক্ষেত্রে। সো আমি এখানে অবশ্যই গ্রাফেন চার্টের ক্ষেত্রে আমি সেখানে অবশ্যই বলে নিব আমার হাইয়েস্ট প্রেফারেন্স কোথায় এবং আমার লোয়েস্ট প্রেফারেন্স কোথায়, সেই উল্লেখ করে আমি সেখানে হচ্ছে আমার জিনিসটা বলে নিব। এবং অ্যাট লাস্ট, সবার লাস্টে দেখো আমি অবশ্যই কিন্তু একটা কনক্লুডিং একটা লাইন কিন্তু আমাকে বলতে হবে। সো ইচ অ্যান্ড এভরি রাইটিংয়ে দেখো মোটামুটি আমাদের ফরম্যাটটা কিন্তু সেম। একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকে, এরপরে একটা বডিতে থাকে, বডি থাকার পরে আমি কিন্তু সেখানে আবার একটা কনক্লুডিং লাইন কিন্তু আমি সেখানে দিতে হবে। সো আমি লাইনটা এভাবে দিতে পারি যে অ্যাজ বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, so or as Bangladesh is an agricultural country, many youths should choose farming as their first choice. ঠিক আছে, কারণ দেখো আমাদের এই এগ্রিকালচারাল ল্যান্ডগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে চাই, সেই জন্য ফার্মিংয়ে কিন্তু আরও বেশি কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। এইভাবে জিনিসগুলোকে বলে আমরা কথাগুলোকে এভাবে শেষ করে আমরা আমাদের গ্রাফেন চার্টটি শেষ করব। সো গ্রাফেন চার্টে তোমাদের অন্যান্য যেগুলো আছে এবার তোমাদের টেস্ট পরীক্ষার জন্য, সেগুলো তোমাদের কিছু থাকতে পারে কলাম চার্টে, কিছু থাকতে পারে লাইন চার্টে, কিছু থাকতে পারে তোমাদের যদিও বার চার্ট অ্যান্ড কলাম চার্ট আর সেম। আরেকটা তোমাদের থেকে টেবিল চার্ট, যদি তোমাদের এইবার টেস্ট এক্সামের জন্য যেগুলো আছে সেগুলো থেকে টেবিল চার্টের আসার পসিবিলিটি কম। সো তোমরা জিনিসগুলোকে দেখবে যে পাই চার্ট এবং অন্য যেই তোমাদের লাইন চার্ট আর কলাম চার্ট যেভাবে আমরা কিভাবে লিখতে পারি সেই জিনিসগুলো তোমরা দেখবে। এবং অনেক বেশি গ্রাফেন চার্টের জন্য অনেক বেশি পড়ালেখা না, 2টা 3টা তোমরা জাস্ট রেডি করবে, দেখবে 2টা 3টা রেডি করে যে রকমই গ্রাফ তোমাদের এক্সামে আসুক না কেন তোমরা ঠিক সেটি আনসার করতে পারবে। ওকে, এই গেল আমাদের গ্রাফেন চার্টের আলোচনা। নেক্সট আমাদের টপিকটি হচ্ছে গিয়ে ইনফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটারের ক্ষেত্রেও তোমাদের যদি বলি, আমরা ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম যে একদম তোমাদের একটা স্টাইলই তোমরা ফলো করবে। ফর এক্সাম্পল ধরো যদি তোমরা ইনফর্মাল লেটার যদি তোমরা এই জায়গা থেকে তোমরা সব স্টার্ট করবে, অ্যাড্রেস, ইয়োর ডেট, দেন ইয়োর স্যালুটেশন মাই ডিয়ার, এরপরে বডি লেখার পরে এরপরে তুমি তোমার সিগনেচার, এরপরে তোমার হচ্ছে গিয়ে একটা ইনভেলপ এঁকে তুমি বিষয়টাকে সেভাবে শেষ করবে। অবশ্যই তোমাদের এক্সামে যে নামগুলো দেওয়া থাকবে, যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে, সেই অ্যাড্রেসটা
তোমরা অবশ্যই খুব ভালোভাবে তোমরা সেটা দেখবে। কোনোভাবেই তোমার পরীক্ষায় প্রশ্নে পত্রে দেওয়া নামের সাথে তোমার খাতার নাম যদি ম্যাচ না করে অটোমেটিক্যালি তোমার মার্কস ডিডাকশন কিন্তু হয়ে যাবে। নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে ডায়লগ। সো আজকে ডায়লগ নিয়ে তোমাদের সাথে একটু কিছু কথা বলার আছে। সো আমরা দেখো যে ডায়লগে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আসলে কি থাকছে। দেখো এবার ডায়লগ। সো ডায়লগ তো যদিও তোমাদের জন্য একটি ভেরি ইজি টপিক, তারপরেও দেখো বিষয়টা আসলে কি। ডায়লগ কিন্তু আসলে কনভারসেশন না। সো হোয়াট ইজ ডায়লগ? Dialogue happens between two people, whereas conversation takes place between more than two people. তাই তো? আচ্ছা, এখন দেখি যদি আমরা ডায়লগের ক্ষেত্রে যদি বলি যে এক্সামে আমাদের কীরকম করে ডায়লগ আসতে পারে। সো এক্সামে যদি আমাদের ডায়লগ ধরো এরকম হতে পারে যে সাপোজ ইউ আর Rana, the name of your friend is Ripon. Now write a dialogue between you and your friend about the problem of illiteracy and how to eradicate it from the country. সো এই রকম ডায়লগে দেখো তোমার স্পেসিফিক দুজনের নাম কিন্তু দেওয়া আছে, রানা অ্যান্ড রিপন। সো যখন ডায়লগ লিখবো মেক শিওর তোমাকে অবশ্যই কিন্তু লিখতে হবে এই দুইটা নেম। সো যখন আমরা ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে দুইটা নেম আমরা অবশ্যই দেখে নিব যে এক্সামের কোয়েশ্চেনের মধ্যে কোন নামগুলোকে ব্যবহার করা হচ্ছে। সেকেন্ড ওয়ান ইজ দেখো এটা ইম্পর্টেন্ট থিং, গ্রিটিং এক্সচেঞ্জ অর ইউর এক্সচেঞ্জ অফ গ্রিটিং। এই বিষয়টি স্টুডেন্টদের কিন্তু একটু ঝামেলার ব্যাপার। এই জন্যে আমরা একটা ফরম্যাট ফলো করি। যখন আমরা কোনো ডায়লগ লিখব শুরুই করি আমরা হাউ আর ইউ দিয়ে, অপর পক্ষ লিখে আই এম ফাইন। কিন্তু দেখো স্টুডেন্টরা হাউ আর ইউ অর এই ধরনের যে পেয়ারের যে গ্রিটিং এক্সচেঞ্জগুলো সেগুলো কিন্তু আমরা করি আমাদের ফ্রেন্ডদের সাথে। বাট যদি তোমার ডায়লগ রাইটিং হয় ইউর স্কুলের প্রিন্সিপালের সাথে, ইউর স্কুলের হেড টিচারের সাথে, তখনও কি তুমি লিখবে স্যার হাউ আর ইউ? নো, তখন আমাদের ওয়ে অফ রাইটিংটা কিন্তু একটু চেঞ্জ হবে। সো আমি আমার সিনিয়র যদি কারো সাথে যদি আমি আমার ডায়লগটা স্টার্ট করি তখন আমি শুরু করতে পারি আসসালামু আলাইকুম দিয়ে, অথবা আমি স্টার্ট করতে পারি গুড মর্নিং, গুড ইভিনিং, এরকম কোনো কিছু দিয়ে আমি আমার ডায়লগটা আমি শুরু করব। থার্ড, ধরো যদি আমাদের এমন থাকে ফর এক্সাম্পল আমি ব্যাংকের কোনো কর্মকর্তার সাথে আমি ব্যাংকে গেলাম, ওর একটা কমন ডায়লগ আছে, মেক এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ব্যাংক অফিসার ফর ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট। ইফ ইট ইজ লাইক দ্যাট, যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলে তোমার কোনো ব্যাংক অফিসারের সাথে, তখন কি তুমি গিয়ে বলবে হাউ আর ইউ? নো, তখন তুমি কিভাবে স্টার্ট করতে পারো এক্সকিউজ মি। এই যে দেখো এই যে আমার ওয়ে অফ চেঞ্জ যে হচ্ছে আমার গ্রিটিংসের মধ্যে, সো এগুলি কিন্তু একটু ফলো করবে। সো যদি বিষয়টা আমরা সাম আপ করি বিষয়টা এরকম, ইফ ইট ইজ বিটুইন ফ্রেন্ডস তখন তোমরা লিখতে পারো হাউ আর ইউ, অথবা এই হাউ আর ইউ দেখো এটাকেও কিন্তু আসলে অনেকভাবে এক্সপ্রেস করা যায়। ফর এক্সাম্পল হাউ ইজ ইট গোয়িং, হোয়াটস অ্যাবাউট ইউ, এভাবে অনেকভাবেও কিন্তু তোমরা ডায়ালগটাকে স্টার্ট করতে পারো। সেকেন্ড যেটা বললাম যে যদি আমরা সিনিয়র কারোর সাথে আমাদের ডায়ালগ করি, এটা আমাদের এল্ডার্স যারা আছে আমার স্কুলের টিচারের সাথে যদি আমরা শুরু করি তখন আমরা সালাম দিয়ে বা হচ্ছে গিয়ে আমরা গুড মর্নিং এগুলো দিয়ে আমরা ডায়ালগটা স্টার্ট করব। 3 নাম্বার যেটা বললাম যে আমি ফর এক্সাম্পল ধরো আমি রাস্তায় গেলাম, আমার রাস্তায় যদি আমার কোনো প্রবলেম হয় বা আমার কারো কাছ থেকে আমি হেল্প চাই টু রিকগনাইজ এ বিল্ডিং, ঠিক আছে, অথবা আমার একটা জায়গার চেনা দরকার, তখনও কিন্তু আমি শুরু করব কি দিয়ে? এক্সকিউজ মি দিয়ে। সো এই বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই একটু খেয়াল করবে। নেক্সট দেখো আমি যেটা লিখেছি সেটা হচ্ছে গিয়ে আমি এই পয়েন্টটাতে আমি পরে আসছি, আমি এটা আগে বলি। দেখো লিখেছি ডু নট রাইট 3 to 4 সেন্টেন্সেস ইন ওয়ান স্পিচ। দেখো সো একজনের কথা যখন আমরা বলবো একটা স্পিচের মধ্যে, আচ্ছা ধরো যদি আমরা বলি রিপনের কথা যদি বলি, এরপর ধরো আমরা বললাম রানা। সো রিপন জিজ্ঞেস করলো হাউ আর ইউ, রানা বলল আম ফাইন, আম ফাইন। খেয়াল করো হাউ ডু আই প্রোনাউন্স আম ফাইন, আমি কিন্তু বলছি না আই অ্যাম ফাইন, আমি বলছি আম ফাইন। আচ্ছা ওই অংশটাতে আসছি, দেখো এইভাবে এটা হচ্ছে একটি পেয়ার। সো
সো এরকম একটা ডায়ালগের মধ্যে চেষ্টা করবে 12-13টা পেয়ার তোমার রাখার জন্য, বিকজ ইউ আর এসএসসি এক্সামিনি, তোমার লেখাটা অবশ্যই আপ টু দ্য মার্ক হতে হবে, স্ট্যান্ডার্ড হতে হবে। যতটা পারি আমরা পেয়ার আমরা বেশি বাড়ি আমরা লিখব, অর্গানাইজ হতে হবে, নিট অ্যান্ড ক্লিন হতে হবে। সো দেয়ার আর মেনি ফ্যাক্টরস ফর গেটিং গুড মার্কস ইন দিস সেকশন। ওকে, এখন দেখো যেটা বললাম, সো এক একটা স্পিচের মধ্যে আমরা এখন ইলিটারেসি প্রবলেম নিয়ে বলছি। সো নেক্সট পয়েন্টে গিয়ে ধরো তোমার ডিসকাশনটা যদি এমন করে চলতে থাকে যে রানা এর পরের লাইন, রিপনের পরের লাইনে গিয়ে বলো আই এম থিঙ্কিং অ্যাবাউট দি লিটারেসি প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, দেন রানা জিজ্ঞেস করলো, হয়তো বা জিজ্ঞেস করতে পারে হোয়াটস দ্য ম্যাটার, ঠিক আছে, এরকম শুরু করতে পারো। দেন তুমি যে পয়েন্ট, যে প্রবলেমের কথাগুলো বলছো সেগুলো এক এক লাইনের মধ্যে তুমি 4-5 সেন্টেন্স লিখবে না। এক একটা স্পিচের মধ্যে তুমি চেষ্টা করবে ম্যাক্সিমাম 2 লাইনের মধ্যে তুমি তোমার স্পিচটাকে শেষ করে দেওয়ার জন্য। মাঝে মধ্যে এরকমও দেখি এক্সামের খাতা চেক করতে গিয়ে যে স্টুডেন্টরা এক একটা পেয়ারের মধ্যে অনেকগুলো সেন্টেন্স তারা ইউজ করে না। তোমরা সেন্টেন্স ভাঙবে, ভেঙে ভেঙে তোমরা সেগুলোকে আরও পেয়ার মানে আরও জোড়া তোমরা বানাবে, যে কি করে আরও বেশি কনভারসেশন তোমার হচ্ছে গিয়ে তোমার করা যায়। নেক্সট দেখো যে পয়েন্টটা বলছি শর্ট ফর্ম। আমরা অবশ্যই ডায়ালগের মধ্যে শর্ট ফর্মগুলি ইউজ করব। কেমন? কারণ ডায়ালগ ইজ কি, ডায়ালগ হচ্ছে গিয়ে ধরো আমি একজনের সাথে স্পোকেন, আমার ওরাল আমার কনভারসেশন হচ্ছে, আমি ওরালি কথা বলছি। সো আমি যখন ওরালি আরেকজনের সাথে কথা বলি আমাকে কিন্তু কেউ জিজ্ঞেস করবে হাউ আর ইউ, একদম আমাকে কিন্তু জিজ্ঞেস করছে না হাউ আর ইউ, এভাবে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে না। সো সেই ক্ষেত্রে আমি আমার আনসারটাও কিভাবে দিব, আই এম ফাইন, আই এম ফাইন। আমি কিন্তু বলছি না আই অ্যাম ফাইন, আমি কি বলছি, আমি বলছি আই অ্যাম ফাইন। সো এই যে বিষয়গুলো, এই যে কন্ট্রাক্টেড ফর্মগুলো আছে সেই ফর্মগুলো কিন্তু আমরা চেষ্টা করব আমাদের ডায়ালগের ক্ষেত্রে ব্যবহার করার জন্য। সো এই জিনিসগুলো তোমরা অবশ্যই দেখবে। আর ডায়ালগ এবার তোমাদের এক্সামে যে সেট করা হয়েছে, সো মোটামুটি সবগুলোই তোমাদের আগে থেকেই তোমাদের করা আছে, তাও আরেকবার দেখবে, বিকজ ইট উইল বি ইউর টেস্ট এক্সাম। সো যদি কোনো জায়গায় কোনো তোমাদের প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তারপর আরেকবার বলছি, তোমাদের যদি কারো কনফিউশন লাগে, পেয়ারের যে কথাটা বললাম যে এক একটা নামের ক্ষেত্রে আমরা এটাকে বলি এক একটা পেয়ার। সো রিপন আর রানা একটা পেয়ার, এরপরে আমি আবার কি লিখব, রিপন, এরপরে আমি লিখব রানা। সো এই জিনিসগুলো হচ্ছে আমার, এটা একটা পেয়ার, এটা আর একটা পেয়ার। এক একটা পেয়ারে আমি কখনো অনেক বেশি সেন্টেন্স আমি ইউজ করব না, ম্যাক্সিমাম 2টা সেন্টেন্স আমি ইউজ করব। সো দেখো যে আজকে তোমাদের ক্লাস যেটা বললাম, যে আজকে রাইটিং পার্টের উপরে আমরা কথা বললাম। স্টুডেন্টদের একটি কমন কমপ্লেইন থাকে যে ম্যাম রাইটিং পার্টে আমরা ভালো মার্কস পাই না, রাইটিং পার্টে আমাদের মার্কস আসে না। কিন্তু দেখো রাইটিং পার্টে যদি আমরা লেখার মতন করে লিখি তাহলে তোমাদের ভালো মার্কস কিন্তু আসে। এবং ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত যে ক্লাসগুলো নিলাম, যে আলোচনাগুলো তোমাদের সাথে করলাম, সবগুলো ক্লাস দেখবে। কোনো জায়গায় তোমাদের সমস্যা হলে জানাবে, কোন কোন জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাদের সিন কম্প্রিহেনশনগুলো আবারও বলছি আমি বারবার করে পড়বে। দেখবে যে প্রতিবার রিডিংয়ের পরে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু তোমার আরও বেশি ইমপ্রুভ হবে। সো এই বিষয়গুলো তোমরা ভালো মতন খেয়াল করবে, রাইটিং পার্টের জন্য লিখবে। মেইন কথা, এখন তোমরা বাসায় আছো, প্রচুর টাইম পাচ্ছ, রাইটিং পার্টগুলো তোমরা এখন লিখবে। এবং আমি আমার আগের ক্লাসেও বলেছি যে যত বেশি পারবে ইংরেজি লিখবে, ইংরেজি বলবে, ইংরেজি শুনবে। সো এগুলো করার মাধ্যমে আমাদের ইংলিশের প্রতি উপর যে আমার যে ফ্লুয়েন্সিটা সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ভালো হবে। এবং তোমরা এইগুলো করার মাধ্যমেও তোমরা ইংলিশে তোমাদের A+ পেতেও তোমরা ইনশাল্লাহ সক্ষম হবে। সো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।